সারা বাড়ি জুড়ে এক প্রকার হইচই চলছে। আজ দেলোয়ার হোসেনের একমাত্র মেয়ে রিদিবাকে পাত্রপক্ষ দেখতে আসছে, যে সেই পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসেনি। একদম খানদানি পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসছে। ছেলের পরিবার নাকি মস্ত বড় লোক, তাদের কোনো কিছুরই অভাব নেই। তেমন খুঁটিয়ে খুঁটিয়ে জানা হয়নি। যতটুকু শুনেছে সেটা শুধুই ঘটক মন্টু মিয়ার কাছ থেকে শুনেছে। পাত্রের পরিবার বিশাল বড় লোক। শোনার পর দেলোয়ার হোসেন খুশিতে গদগদ করে বলেন, ঘটক, আগামী দিনই তাদের আসতে বলো। শুভ কাজে দেরি করতে নেই। খুশিতে আত্মহারা হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তার মনে যে রং লেগেছে, তার মেয়ের জন্য বড় লোক পরিবার থেকে সম্মত এসেছে। তার স্বপ্ন পূরণ হতে চলেছে। বাড়িতে এসেই সকলের উদ্দেশ্যে বললেন, কাল আমার রিদিমাকে দেখতে পাত্রপক্ষ আসবে। তাদের আপ্যায়নের যেন কোনো ত্রুটি না থাকে। দেলোয়ার হোসেন এক কথার মানুষ। সে যেমন মিশুক তেমনই বদমেজাজি। তার রাগের মাত্রা অতিরিক্ত। তার রাগ উঠলে যেন মাথায় রক্ত উঠে যায়। আর তখন সে কি করেন তা সে নিজেও বলতে পারেন না। তাই তার আদেশ সকলে অক্ষরে অক্ষরে পালন করে। দেলোয়ার হোসেন সকলের সাথে রুট হলেও তার আদরের দুলালি রিদিমার কাছে সে নরম মনের মানুষ। মেয়ে বলতে অন্য সে। রিদিমা দেখতে পরীর মতো অমায়িক সুন্দরের অধিকারী সে। তাকে একবার যে দেখবে ফিদা হয়ে যাবে। মাত্রা রিক্ত সুন্দরী হওয়ায় ঘরবন্দি থেকে চার দেওয়ালের মধ্যেই তার বসবাস। এমন সুন্দরী মেয়েকে তো আর যার তার হাতে তুলে দেওয়া যায় না। ছোট থেকে রিদিমাকে বুকে আগলে সকলের নজরের আড়ালে বড় করেছেন। দিনে রিদিমাকে বাড়ির বাইরে যেতে দিতেন না। আর রিদিমা তার বাবার কথা অক্ষরে পালন করে। রাতের অন্ধকারে তাকে নিয়ে বাহিরে বের হন দেলোয়ার হোসেন। মেয়েকে দুনিয়ার আলো বাতাসের সাথে পরিচয় করান। সে প্রতি রাতে জ্যোৎস্নার আলোয়। খুবই ভালো ও সরল মনের সে। তার চোখ জোড়ায় যে একবার তাকাবে, সে আমি জোড়ার অতলে হাবুডুবু খাবে। মায়া ভরা সে চাহনি অপরূপ তার চোখ। হরিণের মতো টানা টানা চোখ, বড় ও ঘন চোখের পাপড়ি, গায়ের রং দুধ ফর্সা, ন্যাচারালি গালগুলো টমেটোমের মতো ব্লাশিং দেখতে, তরতরে মসৃণ খাড়া নাক তার, রক্তলাল টকটকে টসটসা ঠোঁট জোড়া তার দেখতে খুব বেশি আকর্ষণীয়। এক কথায় অসাধারণ লাগছে তাকে দেখে। রিদিমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তিনি কালকে প্রসঙ্গ তুললেন। রিদিমা বাধ্য মেয়ের মতো বাবার কথায় সায় দিলেন। খুশি মনে মেয়ের ঘর থেকে বের হয়ে গেল বাজারের উদ্দেশ্যে। এত বড় লোক তার বাড়িতে আসবে, তাদের তো ভালো মন্দ কিছু খেতে দিতে হবে নাকি। সেজন্যই বাজারের ব্যাগ বগল থাবা করে হাঁটতে লাগলো। পরের দিন সকাল সকাল রান্নাবান্নার আয়োজন শুরু হয়। প্রায় 7 থেকে 8টা আইটেম রেডি করে টেবিলের উপর রাখা হয়। সকাল 10টার দিকে তারা এসে পৌঁছে যায়। সকলে হল রুমে বসে গল্প করতে ব্যস্ত। সামনে ডেস্কের উপর রাখা খাবারগুলো চামচ দিয়ে তারা খাচ্ছে। খাবারের পর্ব শেষ হলে মেয়েকে নিয়ে আসতে বলে। আগের দিনের ট্রেডিশনাল ছিল লাল শাড়ি, মেয়েদের লাল শাড়িতে মানায় বেশি। লাল শাড়ি উপরে থাপার কাজ করা শাড়ি পরানো হয় রিদিমাকে। রিদিমার আম্মু ও তার চাচি দুজনে ধরে রিদিমাকে তাদের সামনে সিঙ্গেল সোফার উপর বসিয়ে দেয়। সকলের দৃষ্টি আকর্ষণ করে নেয় রিদিমার সৌন্দর্য। তারা মুগ্ধ হয়েছে। এক কথায় বিয়েতে রাজি হয়ে যায়। দেলোয়ার হোসেন তৃপ্তিময় হাসি দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ। এক দফা জোর করেই সকলের মুখে মিষ্টি পুরে দেয়। তারপর সে পাত্রের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে, তা বাবা, কি করো তুমি? ঘটক মন্টু মিয়া বলল, পাত্রের নিজের ব্যবসা। দেলার হোসেন খুশিতে গদগদ কণ্ঠে বিড় করে বলল, আমি এমনই জামাই তো চাচ্ছিলাম আমার পরিকন্যার জন্য। নিজের খুশি কাউকে বুঝতে না দিয়ে আবারও শীতলা কণ্ঠে প্রশ্ন ছুড়ল, তা বাবা, তোমার কিসের ব্যবসা? কি করো তুমি? পাত্র মুখ খুলে বলল, জি, আমার নিজের একটা সেলুন আছে, আমি নাপিত। পাত্রের এমন অলক্ষণে কথা শুনে দেলোয়ার হোসেনের হাসির জানালা দিয়ে পালালো। সে লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে ফসফস করতে করতে তার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, জুলেখা, আমার মারে ঘরের ভিতরে লইয়া যাও। রিদিমাকে ধরে আবারও তার রুমে নিয়ে চলে আসে। দেলোয়ার হোসেন ঘটকের পাঞ্জাবি খাবলে ধরে এদিক সেদিক ঝাঁকাতে ঝাঁকাতে বলেছেন, শালা ঘটক, তোর সাহস তো কম না। তুই বড় লোক কইয়া আমার মাইয়ার লাইগা বিয়ার প্রস্তাব নিয়ে আইসোস এক নাপিতের। আজকে তোর মাথার চুল আমি ছাটাই করমু। একদিনের লাইগা আমিই হমু, না হয় নাপিত। মানিক রে, দাওডা নিয়ে আয়। ঘটক বিস্ময় নিয়ে বলল, চুল কাটবেন নাকি মাথা কাটবেন? তোরই কাটটা ফেলমু আজকা। পিছন থেকে মিষ্টি মধুর কণ্ঠ ভেসে আসলো। সে বলল,
আব্বা, তারে ছাইরা দেন। দেলোয়ার হোসেন ঘটককে তার সামনে দাঁড় করালেন। রাগে তার চক্ষু রক্তবর্ণ ধারণ করে আছে। সে কঠোর কণ্ঠে বলল, শেষমেশ নাপিত দইরা নিয়ে আইছিস তুই আমার মাইয়ার লাইগা। বিমর্ষ হয়ে বসে রয়েছে, চোখে মুখে তার ক্রোধ স্পষ্ট। যে মেয়েকে দিনের আলোয় সে বাহিরে বের করতেন না, বোরকা ছাড়া বাহিরে যাওয়া নিষিদ্ধ করে দিয়েছিলেন, আজ এক নাপিত দলে সে ফ্রিতে খেয়ে ও মেয়েকে দেখে গেল। ইচ্ছা করছে ঘটকের মাথায় আগুন লাগিয়ে দিতে। কিছুক্ষণ পর আবারও কলিং বেল বেজে ওঠে। সোফার উপর থেকে চশমাটা হাতে নিয়ে চোখে পড়ে নেয়। উঠে গিয়ে দরজা খুলতে নাপিতকে আবারও দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে দেলোয়ার হোসেন। ঘটক আবারও এসেছে, বগল থাবা করে ছাতা গুজে রেখেছে, মুখে পান চিবিয়ে ঠোঁট লাল করে ফেলেছে। দেলোয়ার হোসেন রাগান্বিত কণ্ঠে বললেন, ঘটক, তুই আবার আসছিস? আগের মারের কথা কি ভুলে গেছিস? ঘটক পাঞ্জাবির পকেট থেকে সাদা রুমাল বের করলো, ঠোঁটের চারপাশে লেপ্টে থাকা পানের লাল রস মুছে নিয়ে বলল, দেলোয়ার হোসেন সাহেব, তখন তো মারছিলেন, এখন খুশিতে চুম্মা দিবেন। দেলোয়ার ঘটকের কথা রাগা মাথা বুঝলো না, ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। ঘটকের পিছনে দাঁড়িয়ে থাকা দুজনকে দেখিয়ে বলল, উনি হচ্ছেন মারুফ চৌধুরী, আর উনি হচ্ছেন মারুফ চৌধুরীর স্ত্রী মরিয়ম চৌধুরী, ওনাদের একমাত্র ছেলে অভয় চৌধুরীর জন্য আপনার একমাত্র কন্যা রিদিমার বিয়ের প্রস্তাব দিয়েছিলেন উনারাই তারা। চৌরাস্তার মোড়ে উনাদেরকে আমি দাঁড়িয়ে থাকতে বলেছিলাম। আমি পৌঁছে গিয়ে ওখানে আগের মানুষগুলোকে দেখে আমি উনাদেরকে ভেবে নিয়ে আসি। এখান থেকে যাওয়ার পর উনারা আমাকে কল দেন, তখন ওখানে গিয়ে তাদের দেখতে পেয়ে সাথে করে নিয়ে আসি। এর আগের বার আমারই ভুল হয়েছিল, উনারা ফোনে আমাকে কল দিয়ে প্রস্তাব দিয়েছিলেন, সেজন্য আমি তাদের চিনতাম না, আর ভুল করে ফেলি। দেলোয়ার হোসেন বিমূঢ় কণ্ঠে বলল, ভিতরে আসুন সবাই, বাকি কথা ভিতরে বসেও বলা যাবে। সকলে একসাথে হল রুমে বসে আছে। দেলোয়ার হোসেন রিদিমার রুমে গিয়ে বলে এসেছে মেয়েকে কিছুক্ষণ পর তাদের সামনে নিয়ে যেতে, আর তার স্ত্রী ও ছোট বোনকে নতুন করে আবার স্ন্যাক্স বানাতে বলেছেন। তারা ভাবি ও নুনু দুজনে মিলে কিচেনে চলে যায়। কিচেনে যাওয়ার পথে মেহমানদের সাথে দেখা করে যায়। রিদিমা যথেষ্ট সুন্দরী, তাকে সোয়ার মেকআপ করে সাজতে হয় না। রিদিমা রুমে এসে শাড়ি পাল্টিয়ে ফেলেছিল, এখন আর শাড়ি পরতে চাচ্ছে না। রিদিমা আলমারির কাভার থেকে হাঁটু পর্যন্ত লম্বা গোল জামা পরে নেয়, আর উড়নার পরিবর্তে হিজাব পরে নেয়। নতুন করে খাবার পরিবেশন করে তাদের সামনে। খাওয়া দাওয়া তারা আগেই বলেছেন করবেন না, তারা শুধু মেয়েকে দেখতে আসছে ও বিয়ের তারিখ ঠিক করতে এসেছে। মারুফ চৌধুরী ও তার স্ত্রী মানা করেছিলেন এত কিছুর আয়োজন করতে, কিন্তু একেবারেই কিছু না করলে ব্যাপারটা ভালো দেখায় না। 1 ঘন্টার মধ্যে সামান্য কিছু স্ন্যাক বানিয়ে তাদের সামনে দেয়, সবকিছু একটু একটু মুখে দিয়ে মরিয়ম চৌধুরী বললেন, এখন মেয়েকে একটু নিয়ে আসুন প্লিজ। জুলেখা বেগম ভিতরে গেলেন মেয়েকে নিয়ে আসতে। রিদিমা বিছানার উপর বসেছিল। রিদিমা অনেকটাই নার্ভাস, হাত পা কাঁপছে তার। জুলেখা রুমে এসে মেয়ের কপাল বেয়ে পড়া ঘামগুলো নিজের শাড়ির আঁচল দিয়ে মুছে নেয়। অতঃপর মেয়েকে ভয়ের কিছু নেই বলে সাথে করে নিয়ে যায়। হিজাবের নিচে হাত দুটি কসলাচ্ছে। রিদিমা পা দুটো এখনো লাগাতার কাঁপছে। রিদিমার পায়ের নখ থেকে মাথা পর্যন্ত মুগ্ধ হয়ে দেখছে। এমন সুন্দর ও রূপবতী মেয়ে তারা যেন আগে দেখেইনি। রূপকথার রাজকন্যা মনে হচ্ছে তাদের। আলোর ন্যায় ঘরটা যেন তার সৌন্দর্যের আলোয় ছো ছো করছে। এমন মেয়েকে ঘরের বউ করে নিয়ে যাওয়া তো ভাগ্যের ব্যাপার। মরিয়ম চৌধুরী মৃদু স্বরে বলল, মাশাল্লাহ, ভারী মিষ্টি মেয়ে। আপনাদের আমাদের রিদিমাকে অনেক পছন্দ হয়েছে, আমরা ওকেই আমাদের ছেলে অভয়ের বউ করে নিতে চাই। দেলোয়ার হোসেন খুশি হয়ে বললেন, আলহামদুলিল্লাহ। মারুফ চৌধুরী মিনতি করে বললেন, আমরা চাই এই সপ্তাহেই যেন বিয়েটা হয়ে যাক। যদি আপনারা রাজি থাকেন তাহলে আমরাও আগাবো। দেলোয়ার হোসেন কিছুক্ষণ নিশ্চুপ থেকে বললেন, শুভ কাজে দেরি করা আমিও পছন্দ করি না, তবে আমাদের মেয়ে লোক সজ্জার সামনে যেতে কমফোর্টেবল নয়। ওর ইচ্ছা ইসলামে নারীদের বিয়ে যে নিয়মে হয়েছে সে নিয়মে হবে। ও বিয়ে কোনো ধুমধাম হবে না, কোনো গান বাজনাও হবে না,
আমি ছোট থেকে আমার মেয়েকে ইসলামের শিক্ষায় বড় করেছি। মারুফ চৌধুরী ও মরিয়ম চৌধুরী দুজনের দিকে তাকিয়ে থেকে বলল, ঠিক আছে ভাইজান, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের দিক দিয়ে আমরা বউ ভাতে আয়োজন করব, কিন্তু রিদিমাকে কারো সামনে যেতে হবে না। আর আমরাও চাইবো না আমাদের চাঁদের গায়ে কারো নজর লাগুক। কেননা সুন্দর জিনিসের উপর সকলের নজর লাগে, আর আমাদের রিদিমার সৌন্দর্যের বর্ণনা দিয়ে সমাপ্ত করা যাবে না। রিদিমাকে কিছুক্ষণ আগেই রুমে পাঠিয়ে দিয়েছে। মারুফ চৌধুরী সালামি স্বরূপ রিদিমার হাতে 50,000 টাকা গুঁজে দেয়। মরিয়ম চৌধুরী রিদিমা যে সোফায় বসেছিল সেখানে রিদিমার পাশে বসে দুই হাতে স্বর্ণের বালা পরিয়ে দেয়, কানে স্বর্ণের দুল, গলায় স্বর্ণের গলার সেট ও নাকে ডায়মন্ডের নাকফুল পরিয়ে দেয়। অবশেষে নিজের কার্নিশ থেকে কাজল আঙ্গুলের তর্জনীতে লাগিয়ে রিদিমার কানের পিছনে লাগিয়ে দিয়ে বলল, কারো নজর যেন না লাগে বলে রিদিমার কপালে আলতো করে চুমু খেলো। রিদিমার হাত পা ঠান্ডা হয়ে আসছে, হিজাবের নিচে শুকনো শুকনো ডোক গিলছে সে। মেয়েকে দেখতে আজ আরো বেশি সুন্দর লাগছে। দেলোয়ার হোসেন মনে মনে আনন্দিত হয়, অবশেষে এমন এক পরিবারেই তার মেয়ে যাবে যেখানে তাকে রানীর মতো করে রাখবে। এর থেকে বেশি একজন বাবার কাছে কি বা চাওয়ার থাকে। একজন বাবা সর্বদাই চায় তার মেয়ে যে পরিবারে বউ হয়ে যাবে সেখানে গিয়ে যেন প্রাপ্ত মর্যাদা ও ভালোবাসা পায়। মেয়ের ভবিষ্যতের কথা কল্পনা করতেই চোখের কার্নিশে অশ্রু জমাট হলো। মারুফ চৌধুরী বলেন, আজ থেকে 4 দিন পর শুক্রবার, সেদিনই বিয়ে হবে। আমরা শুধু আমার হাতে গোনা কয়েকজন আত্মীয় স্বজন নিয়ে আসব, যাদের না আনলেই নয়, শুধু তাদের বিয়ে পড়িয়ে আমাদের ঘরের লক্ষ্মীকে নিয়ে যাব। দেলোয়ার হোসেনের মুখটা মলিন হয়ে গেল। সে চাপা কণ্ঠে বলল, চৌধুরী, আমার ঘরের লক্ষ্মীকে নিজের ঘরে নিয়ে যাচ্ছেন, তাও আমার ঘর অন্ধকার করে? চৌধুরী মলিন হেসে বললেন, এটাই তো প্রকৃতির নিয়ম। জনম জনম বছর বছর ধরে এই তিথি হয়ে আসছে। রিদিমা যেমনটা আশা করেছিল তেমন ভাবেই, খুব সাদামাটা ভাবেই তার বিয়ে সম্পূর্ণ হয়। বিয়ের পর প্রথম তার স্বামীর রুমে খাটের উপর বসে আছে রিদিমা। শুনেছে বাসর ঘর নাকি নানান ফুলে সজ্জিত থাকে, কিন্তু তার দিকটাই পুরো উল্টো। রুমের মধ্যে ফুলের ছিটে ফোঁটাও নেই। বাসর ঘর মনেই হচ্ছে না। তাছাড়া মনের মধ্যে ভয় কাজ করছে। এক অজানা জায়গায় অচেনা লোকের ভিড়ে চলে এসেছে রিদিমা। তার প্রাণ কাঁদছে তাহার বাবাকে একটিবারের জন্য দেখিতে। বাপের ঘরে ছিল, বাপে তো রাজকন্যার মতো করে রেখেছিল। না জানি এখানকার মানুষ সকলে কেমন, তার সাথে কেমন আচরণ করবে। রিদিমা তার মায়ের কাছে শুনেছে তার সাথে বউ শাশুড়ির মর্মান্তিক ঘটনা, যা শুনে নিজেরই দাদির প্রতি ঘৃণা জন্মেছিল তার। তবে পরক্ষণে নিজের মনকে এটা বলে সান্ত্বনা দেয়, যে মানুষটা পৃথিবীতেই নেই তার জন্য মনে ক্ষোভ রেখে কি লাভ। এখন রিদিমার চিন্তা ভাবনা ঠিক ওখানেই আটকে রয়েছে। রিদিমার চিনতে হচ্ছে এটাই ভেবে, তার শাশুড়ি যদি তার সাথে ওই রকম আচরণ করে তখন রিদিমা কি করবে। দরজা খোলার আওয়াজে হুঁশ ফিরে আসলো। রিদিমার বুকের মাঝে ধুকপুকানি শুরু হলো। যার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছে সে চলে এসেছে। উনি এমনই একজন যাকে এর আগে রিদিমা চোখে দেখেনি, শুধু শুনেছে ছেলে ভালো। অচেনা একটা ছেলের ঘরে বউ সেজে বসে রয়েছে রিদিমা। হাত পা ভয়েতে কাঁপাকাঁপি শুরু করেছে। এতক্ষণ স্বাভাবিকভাবেই ঘোমটার আড়ালে বসেছিল, কিন্তু এখন অতিরিক্ত নার্ভাস লাগছে। কেউ একজন হেঁটে রুমে এক পাশ থেকে অন্য পাশে গেল। কোনো কিছু একটা টেবিলের উপরে রাখার আওয়াজ হলো, তবুও রিদিমার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হলো না। সামনে থাকা ব্যক্তিটার কণ্ঠস্বর শুনতে পেয়ে নিজেকে সামলে নেয় রিদিমা। মরিয়ম চৌধুরী এসেছিলেন। টেবিলের উপর এক গ্লাস দুধ রেখে গেছেন। অভয় রুমে আসলে মনে করে যেন তাকে খাইয়ে দেয় বলে সে চলে যায়। রিদিমা এখন বিরক্ত বোধ করছে। এক নাগারে কতক্ষণ বসে থাকা যায়, আজব। ভারী লেহেঙ্গা উঁচু করে তুলে বিছানা থেকে নামলো। এক পা দু পা সামনে এগিয়ে যেতেই পিছন থেকে পুরুষালী কণ্ঠ ভেসে আসলো, ব্যাপার কি নতুন বউ, এত ছুটাছুটি কিসের? এইমাত্র খাট থেকে নেমেছে রিদিমা, আর এখনই অভয়কে আসতে হলো। থতমত খেয়ে চুপটি মেরে দাঁড়িয়ে রয় রিদিমা। শব্দ করে দরজা লাগিয়ে দেয় অভয়। রুমের লাইট অন করে দিতেই সবকিছু আলোতে জল জল করে উঠল।
অভয় পায়ে হেঁটে রুমের মধ্যে বড় ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। হাত থেকে দামি সোনালি রঙের ঘড়ি খুলে শব্দ করে সেখানে রাখলো। আয়নার ভিতরে রিদিমাকে দেখছে অভয়। আজ যেন অধিক সুন্দর লাগছে তাকে। রিদিমা অভয়কে আগে দেখেনি, কিন্তু অভয় দেখেছে রিদিমাকে। সেদিন রাতে রাস্তায় গাড়ি খারাপ হয়ে যায়, যার ফলে অভয়কে পায়ে হেঁটেই বাড়িতে ফিরতে হবে। এত রাতে এই রাস্তায় রিক্সা পাওয়াই মুশকিল, আর তো গাড়ি পাওয়া যাবে ভাবায় অবান্তর। অভয় ধীর পায়ে হেঁটে যাচ্ছে, তখন তার নজরে পড়ল একটা মেয়ে। কালো বোরকা পরে বসে রয়েছে রাস্তার পাশে একটা বেঞ্চের উপর। শুধু তার হাত ও মুখখানা দেখা যাচ্ছে চাঁদের জ্যোৎস্না মাখা আলোয়। তাকে পরীর মতো লাগছে। ফর্সা গালে জ্যোৎস্নার আলো কিছুক্ষণের জন্য মোহিনী স্তরে পৌঁছায় যায় অভয়। পরক্ষণে হুঁশ ফিরতে আবারও মেয়েটার দিকে নজর পড়ে। এত সুন্দর মেয়ে সে আগে দেখেনি বলে অভয় ভেবে নেয় ওটা কোনো মানুষ নয়। চিন্তাধারা করে উল্টো পথে ঘুরে যাবে। রিস্ক নিয়ে এ পথে যাওয়া ভালো ভাবে নিতে পারছে না। পিছনে ঘুরে এক পা বাড়াতে যাবে, তখন পিছন থেকে এক পুরুষের কণ্ঠ ভেসে আসলো, সাথে মেয়েটারও। মেয়েটাই আগে বলে, আব্বা তুমি আসছো? হরে মা, কেন? তুই একলা একলা ভয় পাইতেছিলি নাকি? আব্বা, তুমি তো জানো তোমার মেয়ে ভূতে ভয় পায় না। হ্যাঁ, এটা তো আমি ভুলেই গিয়েছিলাম। বলো। দুজনে সশব্দে হেসে উঠল। অভয় দুজনের দিকে তাকালো। তার ধারণা ভুল ছিল। সেটা লোকটা আশায় বুঝতে পারে। মনের কোণে একটাই প্রশ্ন উকি দিয়ে যাচ্ছে, এত সুন্দর নারী কি আদৌ সম্ভব? সে মানুষ? অভয়ের অজান্তেই তার মনের কোণে জায়গা করে নেয় রিদিমা। আরো কিছুক্ষণ বসে থাকলো বাপ বিটি, তারপর উঠে হাঁটা দেয়। উদ্দেশ্য বাড়ি। অভয় গাছের আড়ালে লুকিয়ে দেখছিল সবটা। যখন তারা উঠে গেল, সেও তাদের পিছন পিছন চলল। একদম বাড়ির নিচ পর্যন্ত এসেছিল। কোন বাড়িতে থাকে নিজ চোখে দেখে নেয়। তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাড়িতে এসে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে নেয়। অফিসের কিছু ইম্পর্টেন্ট ফাইল নাকি বাকি ছিল, সেগুলোতে নজর বুলিয়ে নিচ্ছে। দরজার বাহির থেকে কেউ একজন বলল, আর কত কাজ করবি বাবা, সারাদিনই তো কাজ করিস, এখন এসব বন্ধ করে ঘুমিয়ে পড়। অভয় দরজার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, এই তো মা, আর একটু, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। আরো কিছুক্ষণ মন দিয়ে কাজ পুরো সম্পন্ন করে রুমের লাইট অফ করে বিছানার সাথে গা এলিয়ে দিতে চোখের সামনে ভেসে উঠল রিদিমার মুখখানি। কানে ভাসছে তার কণ্ঠস্বর, বারবার হাসির শব্দ তার শান্তি কেড়ে নিচ্ছে। বিছানা ছেড়ে উঠে বসলো। প্যান্টের পকেট থেকে একটা সিগারেট বের করে ব্যালকনিতে চলে গেল। সিগারেটে আগুন লাগিয়ে টানছে, মুখ দিয়ে ধোঁয়া বের করছে। এখন যেন একটু শান্তি লাগছে তার। অভয় ভেবেছিল এটা মোহ, সময়ের সাথে সাথে কেটে যাবে, কিন্তু আবারও ভুল প্রমাণিত হয়। রাত হলেই সে রিদিমাকে দেখতে পেত। বাধ্য হয়ে বাবা মাকে জানালো তার একজনকে পছন্দ, আর বিয়ে করলে তাকেই করবে। তারাও ছেলের মুখে এমন কথা শুনে খুশি হয়। এর আগেও 15-20টা মেয়ে দেখানো হয়েছে, সেখানে অভয় নিজেই রিজেক্ট করে দিয়েছিল, কারণ ওর মেয়ে পছন্দ হতো না। একটা না একটা খুঁত বের করতই, আর বিয়েটা ভেঙে দিত। আর আজ সেখানে নিজে এসেই বলছে তার কাউকে পছন্দ হয়েছে। মারুফ চৌধুরী বিলম্ব না করে ছেলের কাছে মেয়ের বাড়ির ঠিকানা জানতে চায়। অভয় সবকিছু তাদের বলে অফিসে চলে যায়। সেদিনই তারা ঘটককে কল দিয়ে জানিয়েছিল দেলোয়ার হোসেনের বাড়ির কথা। ঠোঁটের কোণে ডেভিল হাসি ফুটে উঠল। রিদিমার অস্বস্তিতে ফেলার জন্য অভয় বলল, নাও এবার শাড়ি খোলো। রিদিমা হতভম্ব হয়ে তাকিয়ে রইল ড্যাব ড্যাব করে। বলে কি এই লোক, চেনা নেই জানা নেই, একটা অপরিচিতার সাথে বিয়ে হয়েছে। কই এমন কিছু কথা বলবে যা শুনলে মানুষটাকে আপন মনে হবে, কিন্তু এই লোকটা বলছে শাড়ি খোলো। রিদিমা শাড়ি চেপে ধরে দাঁড়িয়ে আছে, মনে মনে বলছে, আব্বা আমায় কোন ছেলের সাথে বিয়া দিল। রিদিমার ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে অভয় এসে রিদিমার শাড়ির আঁচল ধরে টান মারে। রিদিমা চিৎকার দিয়ে ওঠে, আল্লাহ গো, বাঁচাও, ছাড়ুন আমার শাড়ি। অভয় বুঝতেই পারেনি এই মেয়েটা এত বোকা। আজব, এভাবে চিৎকার করলে তো বাড়ি সদ্য লোক এই রুমের সামনে চলে আসবে আর ভাববে প্রথম রাতেই স্বামী বউকে মারছে। অভয় রিদিমার মুখ চেপে ধরেছে, কানের কাছে ফিস ফিস করে বলল, পাগল নাকি তুমি? এভাবে কেউ চিৎকার করে?
আপনি ছাড়ুন আমাকে। ভালো না আপনি, অসভ্য খারাপ লোক। অভয় হাত সরাতেই রিদিমা কিছুটা দূরে সরে গেল আর উল্টাপাল্টা বলতে শুরু করলো। অভয় আরাম করে বিছানার উপর বসে পড়ল আর বলল, অসভ্যের মতো কি করেছি আমি? রিদিমা আমতা আমতা করে বলল, ওই যে তখন বললেন। কি বললাম? ভ্রু কুঞ্চিত করে পাল্টা প্রশ্ন ছুড়ল অভয়। এমন ভাব করছে যেন সে জানেই না সে কি বলেছে। রিদিমা চোখজোড়া কপালে উঠিয়ে নিল। মনে মনে বলল, উনার কি ভুলে যাওয়ার রোগটোক আছে নাকি? অভয় আবারও বলল, কি হলো? বলো কি বলেছি? ওই যে তখন শাড়ি খুলতে বললেন। হ্যাঁ বলেছি। তোমার সুবিধার কথা চিন্তা করেই বলেছি। নাকি তুমি চাও আমি খুলি? এই না, বলে আরো কিছুটা পিছিয়ে গেল। এবারও মুখ টিপে হাসছে অভয়। এই মেয়েটা এমন কেন? সুন্দরী মেয়েরা তাহলে সত্যিই বোকা হয়? রিদিমা বলল, আমার সুবিধা বলতে কি বুঝিয়েছেন? অভয় বিছানার উপর শুয়ে পড়ল আর বলল, শাড়ি পরে ঘুমানোর প্ল্যান হয়তো নেই তোমার, আর শাড়ি পরে ঘুমানোও যাবে না। সেই জন্যই বলছিলাম শাড়ি খোলো। আমি তোমার জন্য 3 পিস এনেছি, সোফার উপর রাখা আছে, যাও চেঞ্জ করে নাও। তখন যে ওইভাবে বললেন, বিস্মিত স্বরে বলল রিদিমা, মজা করে বলেছি, বলে বিছানা ছেড়ে উঠে বেলকনিতে চলে গেল। রিদিমা শাড়ি চেঞ্জ করে নেয়। 3 পিস পরে রুমে এসে কোথাও অভয়কে দেখতে পায় না। সে ভাবে হয়তো অভয় ব্যালকনিতে আছে, তাই সেটাই যাওয়ার জন্য পা বাড়ায়। বেলকনিতে আসতেই রিদিমার কাশি শুরু হয়ে গেল। বারান্দা জুড়ে সিগারেটের ধোঁয়া ছড়াছড়ি। আকস্মিক অভয় সিগারেট ব্যালকনি থেকে নিচে ফেলে দিল। 2 হাত দিয়ে উপরে ধোঁয়াগুলো বার করার চেষ্টা করছে। রিদিমার কাশি এখনো বন্ধ হচ্ছে না দেখে অভয় রিদিমার পাশে এসে দাঁড়িয়ে হাত ধরতে যাবে। তখন অস্ফুট স্বরে রিদিমা বলে উঠল, একদম ছুবেন না আমাকে, বলে রুমে চলে আসলো। পিছন পিছন অভয়ও আসলো। রিদিমা রুমের এক কোনায় দেওয়ালের সাথে হেলান দিয়ে ফোঁসফাঁস করতে করতে বলল, আপনি সিগারেট খান জানলে আমি আপনাকে বিয়ে করতাম না। এই বিয়েতে কিছুতেই রাজি হতাম না। ছি, এভাবে বলো না। করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল অভয়, আপনি সিগারেট খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জানেন? না জানলে শুনুন। সিগারেট খাওয়ার অপকারিতা: 1. অর্থের অপচয়। সিগারেট প্রথম আমাদের যে ক্ষতি করে তার মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য হলো অর্থের অপচয়। আমাদের সমাজে এমনও লোক আছে যারা দিনে শুধু সিগারেটের পিছনে 100 থেকে 500 টাকা পর্যন্ত খরচ করে, যা দিয়ে অনায়াসেই একটা নিম্নবিত্ত পরিবারের মাসিক খরচ মেটানো সম্ভব। 2. ধর্মীয় ও মানসিক অবক্ষয়। সিগারেট শুধু যে অর্থদণ্ড করে তা নয়, এটি একই সাথে ধর্মীয় ও মূল্যবোধে আঘাত করে। অনেক বাবা মাকে সন্তানদের সিগারেট বিড়ি খাওয়ার জন্য নানান রকম হেনস্থার শিকার হতে হয়। অনেক সময় সন্তান সিগারেটের টাকা জোগাড় করতে না পেরে বাবা মা হত্যা পর্যন্ত করে। নাম্বার 3, মৃত্যু ঝুঁকি। সিগারেট শরীরের বৃহৎ ক্ষতি করে মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যায়। যে সিগারেট খায় পাশাপাশি যারা পাশে থাকে তাদেরকেও সমানভাবে ক্ষতি করে। উল্লেখযোগ্য কিছু মৃত্যুর ঝুঁকি হলো: ক. ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। গবেষণায় দেখা গেছে যারা সিগারেট পান করে তাদের মধ্যে 40% ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে। এমনকি ফুসফুস ক্যান্সার ছাড়াও তারা বিভিন্ন ক্যান্সারে আক্রান্ত হতে পারে। খ. ধূমপান মানুষের আয়ু অনেক কমিয়ে দেয়। গবেষণায় প্রমাণিত যারা ধূমপান করে তারা স্বাভাবিকভাবেই কম আয়ু পেয়ে থাকে। অর্থাৎ স্বাভাবিকভাবে মানুষের গড় আয়ু চাইতে ধূমপায়ীদের গড় আয়ু অনেক কম হয়ে থাকে। গ. সাধারণ মানুষের চাইতে যারা ধূমপান করে তাদের মধ্যে বিষণ্ণতা, অবসাদ, মানসিক বিকারগ্রস্ত সমস্যা বেশি দেখা দেয়। সিগারেটের উপকারিতা: যারা সিগারেট পান করে তাদের মধ্যে অনেকেই মনে করে সিগারেট শরীরের ক্ষতি করলেও এর কিছু উপকারিতা রয়েছে। যেমন: 1. সিগারেট মানব মনে প্রফুল্লতা আনে, যদিও বাস্তবে এর ঠিক উল্টো। 2. সিগারেট খেলে টেনশন কমে, বাস্তবে চিন্তা শক্তি লোপ পায়। 3. ছ্যাঁকা খেলে সে কষ্ট ভোলা যায়, সিগারেট খেলে অনেকেই ছ্যাঁকা খেয়ে সিগারেট বেছে নেয়। 4. সিগারেট খেলে সম্মান ব্যক্তিত্ব বেড়ে যায়, সমাজ এদের ঘৃণার চোখে দেখে। 5.
বাস্তবে সিগারেট খেলে কোনো উপকারই হয় না। অপকারিতা ব্যতীত ধূমপান পরিহারের 6টি উপকারিতা। মাত্র 20 মিনিট বিরতির পর, শেষ ধূমপানের মাত্র 20 মিনিট পরেই শরীরে রক্তচাপ ও নাড়ির গতি স্বাভাবিক হয়ে যায়। ধূমপানের সময় সিগারেটের নিকোটিন শরীরের নার্ভ সিস্টেমকে সক্রিয় রাখার ফলে যতটুকু বেড়ে গিয়েছিল তা আবার নামিয়ে নিয়ে আসে। 12 ঘন্টা ধূমপান না করলে যা হয়, সিগারেটের জ্বলন্ত আগুন থেকে বের হওয়া যে বিষাক্ত গ্যাস শরীর গ্রহণ করেছিল তা 12 ঘন্টা পর থেকে স্বাভাবিক হয়ে আসে এবং শরীরে অক্সিজেনের মাত্রা বাড়তে থাকে, কারণ ধূমপান করার সময় রক্তে অক্সিজেন যাতায়াত বাধাগ্রস্ত হয়ে থাকে। সিগারেট ছাড়া দ্বিতীয় দিন ধূমপানের কারণে স্বাদ ও গন্ধ নেওয়ার যে ক্ষমতা কমে গিয়েছিল তা ধূমপান বন্ধ করার মাত্র 2 দিন পরেই বাড়তে শুরু করে। ধূমপান বন্ধের তৃতীয় দিন, ধূমপান থেকে বিরত থাকার 3 দিন পরে থেকেই বুকের ভিতরটা হালকা মনে হয় এবং শ্বাসক্রিয়া সহজ হয়, কারণ তখন আর শরীরের ভিতরে নিকোটিন থাকে না। আর সে কারণেই ধূমপান না করার লক্ষণগুলো ভালোভাবে ধরা পড়ে বা বোঝা যায়। তখন মাথা ব্যথা, বমি ভাব, প্রচণ্ড ইটিএইচ, ক্ষুধা পাওয়া, হতাশা বা আতঙ্ক ভাব হয়ে থাকে। ধূমপান বন্ধের কয়েক মাস পর, ধূমপান বাদ দেওয়ার কয়েক মাস পরেই দেখা যায় শরীরে রক্ত চলাচল অনেক ভালোভাবে হচ্ছে, আর আগের তুলনায় ফুসফুস শতকরা 30 ভাগ বেশি অক্সিজেন গ্রহণ করতে পারে এবং কাশি ভাবও কমতে শুরু করে। ধূমপান ছেড়ে দেওয়ার 1 বছর, 10 বছর বা 15 বছর পর, ধূমপান ছেড়ে দেওয়ার 1 বছর পর থেকেই হৃদরোগের ঝুঁকি অর্ধেক কমে যায়। তাছাড়া 10 বছর ধূমপান না করলে একজন ধূমপায়ীর ফুসফুসের ক্যান্সারে মারা যাওয়ার ঝুঁকির তুলনায় অর্ধেক কমে যায়। আমি ধূমপান করা ছেলেদের একদম না পছন্দ করি, আর আমার আল্লাহ আমার কপালে সিগারেটখোর ছেলে দিয়েছে। আল্লাহ উপর থেকে দড়ি ফেলেন, আমি উঠে যাই। অভয় গালে হাত দিয়ে এতক্ষণ রিদিমার বলা সবগুলো কথা মন দিয়ে শুনছিল। শেষের কথাটাই সে একটু আহত অনুভব করলো। রিদিমার সামনে সে গাল ছুঁয়ে বলল, তোমার জন্য তো আমি পৃথিবী ছেড়ে দিতেও রাজি, আর এই সামান্য সিগারেটের জন্য তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছ? আমি তোমাতে আসক্ত রিদি, আর কোনো কিছু আমার লাগবে না। আমি আমার বউ, অর্থাৎ তুমি নারী, আমি আমার এক নারীতে আসক্ত হতে চাই। আজ তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, আর কখনো সিগারেট স্পর্শ করব না। শুধু তুমি আমাকে তোমাতে আসক্ত হতে দিও। রিদিমা লজ্জা পেয়ে অভয়ের মুখে মুখ লুকালো। অভয় টিটকারি মেরে বলল, যতটা বোকা তোমাকে মনে করেছিলাম ততটা বোকা তুমি নও, কিছুটা চালাকও আছো বটে। বলার সাথে সাথে রিদিমা অভয়ের বুকে কিল বসিয়ে দিল। অভয়ের মুখ থেকে অস্ফুট স্বরে বের হয়ে আসলো, আহ, শরীরে শক্তিও আছে দেখছি। রিদিমা লজ্জামাখা কণ্ঠে বলল, অসভ্য, অসভ্যের মতো কিছুই এখন পর্যন্ত করলাম না, অথচ দেখো বউ আমার আমাকে অসভ্য বানিয়ে দিয়েছে। রিদিমা অভয়ের বুক থেকে মাথা তুলে চলে যেতে নেয়। অভয় রিদিমার হাত ধরে বলে, চলো রিদিমা। প্রশ্নসূচক ভাবে তাকিয়ে রইল। অভয় দরজা খুলে রিদিমার হাত বগল থাবা করে রুম থেকে বের হয়। রিদিমা ফিসফিস করে জানতে চায়, কোথায় যাচ্ছে এত রাতে? বেশি কথা বলো না, চুপচাপ চলো আমার হাত ধরে। অভয় বলল। চুপিসারে বাড়ির পিছনের গেট দিয়ে দুজনে বাড়ি থেকে বের হলো। রিদিমা তার স্বামী অর্থাৎ অভয়ের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, আমরা এত রাতে ওই দিকে কোথায় যাচ্ছি? তোমাকে জিনের কাছে দিয়ে আসতে, অভয় বলল। অভয়ের কথায় রিদিমা শক্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। অভয়ের কথা সিরিয়াসলি নিয়েছে, সেটা ওর চোখ দেখেই বোঝা যাচ্ছে। অভয় মলিন হেসে রিদিমাকে একটানে নিজের কাছে নিয়ে আসে। আলতো হাতে গাল ছুঁয়ে দিয়ে বলে, ছোট থেকেই আমি অনেক সাহসী, তার জন্য আমার দাদা আমাকে বলতেন আমার কপালে একখানা ভীতু বউ জুটবে। আর দেখো, বাস্তবেও তাই হলো। তা আমার সুন্দরী বউ, এত ভয় পাও কেন তুমি? হুম, আমি তোমার পাশে থাকা অবস্থায় তোমার কিচ্ছুটি হতে দেব না, বলে দুজনে হাঁটতে লাগলো। কিছুদূর পথ হাঁটতেই রিদিমা কাঁপতে শুরু করলো। আশপাশ ঠান্ডা, গা হিম হিম করা, শীতল বাতাস আসছে। মনে হচ্ছে সম্ভবত কোনো বড় নদী বা লেকের কাছাকাছি আছে দুজনে। রিদিমা প্রশ্নবাচক চোখে অভয়ের দিকে তাকালে অভয় মৃদু স্বরে বলে, আর একটু।
দুজনে আবারও হাঁটা শুরু করলো। রিদিমা ফিসফিসে আওয়াজে বলল, আমার মনে হচ্ছে আমাদের পিছনে কেউ আছে, সে আমাদের অনুসরণ করে এগিয়ে আসছে। অভয় রিদিমাকে ভয় দেখানোর জন্য বলল, ভুলেও পিছনে তাকিও না, ভূত হতে পারে, ঘাড় মটকে দেবে। রিদিমা পারলে এখন এখানে বসেই কান্না করে দেয়। অভয় এক হাত দিয়ে রিদিমাকে আগলে নিয়ে হাঁটতে লাগে। রিদিমা থেকে থেকে কেঁপে কেঁপে উঠছে, তাই দেখে দুষ্ট হাসি দিচ্ছে অভয়। রিদিমা আকস্মিক চাহনি মেলে তাকিয়ে আছে সামনে। থই থই করছে লেকের পানি, চাঁদের আলোতে লেকের পানি চিকচিক করছে। সামনে রয়েছে একটা জাহাজ। রিদিমা আগের ন্যায় অভয়ের দিকে তাকালে অভয় মেকি হাসি দিয়ে চলতে লাগলো। জাহাজ বলতে মাঝারি সাইজের বলা যায়। রিদিমা কোনো কিছুই বুঝতে পারছে না, ফেল ফেল নয়নে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে, এ জাহাজ এখানে কেন, আর ওরাই বা এখানে কেন? পিছনে ঘুরে রিদিমাকে দাঁড়িয়ে থাকতে দেখে দাঁতে দাঁত চেপে আবারও এদিকে আসলো। তেজি কণ্ঠে বলল, আমার সাথে জাহাজে উঠবে, নাকি রাত জঙ্গলের পশু পাখি জিন পেতনিদের সাথেই কাটাবে? রিদিমা চোখ পিটপিট করে বলল, মজা করছেন আপনি আমার সাথে? এক্কেবারে বউ ঠিক ধরেছ, এখন চলো। রিদিমাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই পাজা কোলে তুলে নিল তাকে অভয়। দুজনে জাহাজে উঠে গেল। অভয় ও রিদিমা জাহাজে উঠলে জাহাজ ছাড়া হয়। রিদিমা দাঁড়িয়ে আছে বাইরের দিকে, খোলা আকাশের নিচে। জাহাজ ছুটে চলেছে, সেই সাথে সাই সাই করে ধেয়ে আসা বাতাসে রিদিমার উড়না উড়ছে। রিদিমা আজ প্রথম জাহাজে উঠেছে, তার মুখে হাসির রেখা ফুটে উঠেছে, মনের মধ্যে প্রশান্তি ছেয়ে যাচ্ছে লেকের ঠান্ডা বাতাসে। এর আগে তো রিদিমা বাড়ি থেকে কলেজ, আর কলেজ থেকে বাড়ি আসা বাদে কোথাও যায়নি। মাঝে মধ্যে তার বাবা তাকে রাতে বাইরে নিয়ে যেতেন, তবে বেশি দূরে না, বাড়ির আশপাশ থেকেই ঘুরে নিয়ে আসতেন। আজ এমন খোলা আকাশের নিচে বাঁধনহারা মুক্ত পাখির মতো দাঁড়িয়ে থাকতে তার ভীষণ ভালো লাগছে। অভয় রিদিমার গা ঘেঁষে দাঁড়িয়ে মৃদু মন্দ কণ্ঠে জিজ্ঞেস করে, কেমন লাগছে? রিদিমা অভয়ের দিকে তাকিয়ে বলল, এত এত ভালো লাগছে, আমি অনেক হ্যাপি, খুব সুন্দর, আমি সত্যি অনেক হ্যাপি। অভয় সশব্দে হেসে উঠে বলল, আরও একটা সারপ্রাইজ রয়েছে তোমার জন্য, আর সেটার জন্য আমাদের জাহাজের ভিতরে রুমে যেতে হবে। কি, যাবে তো? প্রথমত ভ্রু কুঁচকালো রিদিমা, পরক্ষণে দুদিকে মাথা নাড়িয়ে যাওয়ার জন্য সম্মতি জানালো। রিদিমা কোনো কিছু ভাবার আগেই অভয় আবারও রিদিমাকে কোলে তুলে নেয়। রিদিমা শুরুতে ছোটাছুটি করে পরে থেমে যায়, শার্টের কলার চেপে ধরে। জাহাজের রুমের সামনে এসে অভয় রিদিমাকে কোল থেকে নামিয়ে দেয়। দরজা খুলতে রিদিমা আরেক দফা অবাক হয়। রুমটা শুধু ফুল দিয়েই সাজানো হয়েছে। রিদিমা রুমের মধ্যে ঢুকে দেখতে পায় পুরো রুমটা শুধু নানান রকমের ফুল দিয়ে সাজানো। এখানে এমনও কিছু ফুল রয়েছে যার নাম রিদিমা নিজেও জানে না। রিদিমার মুখে ফুটে ওঠে এক চিলতে হাসি। রিদিমা এদিক সেদিক ছোটাছুটি করছে, সাথে সাজানো ফুলগুলো ছুঁয়ে দিচ্ছে, সঙ্গে ফিক করে হেসে উঠছে রিদিমা। অভয় কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, বাবান্তর হয়ে তাকিয়ে আছে রিদিমার দিকে। রিদিমার বাচ্চাদের মতো করতে দেখে অভয় ফিক করে হাসলো আর বিড়বিড় করে বলল, অভয়, প্রস্তুতি নিয়ে নাও ভাই, একটা বাচ্চা মেয়েকে বিয়ে করেছো তুমি। এই বাচ্চা মেয়েকে বড় করানোর জন্য তোমার যে করতে হবে, আল্লাহ মালুম ওইসব। রিদিমা অভয়ের দিকে তাকিয়ে কিছু জিজ্ঞেস করতে গিয়েও থেমে যায়। অভয় পিছন থেকে হেঁটে এসে রিদিমাকে জড়িয়ে ধরে বলল, আজ আমাদের ফুল সজ্জা, আর আমি আমাদের ফুলের সজ্জা ফুল ছাড়া করব ভাবলে কিভাবে? হুঁ, মানে আপনি এসব আগে থেকেই প্ল্যান করেছিলেন? হুম, ছোট করে উত্তর দিল অভয়। কিন্তু কেন? আমার ঘরের চাঁদের আলো যে খোলা আকাশের নিচেই শোভা পায়, ঘর বন্দি করে আমি তাকে রাখতে চাই না। সে এত বছর অনেক বন্দি হয়ে থেকেছে তার বাবার ঘরে, এবং তিনি সময় মতো আমার আমানত আমার হাতে তুলে দিয়েছেন। আর আমার সে আমানত হচ্ছে তুমি। কখনো কোথাও যাওনি, বের হওনি, এখন থেকে বের হবে, আজ থেকেই শুরু। পথ চলার সঙ্গী হয়ে পাশে থাকবো, পথ চেনাবো, নদী দেখাবো, হাতে হাত রেখে
আসমানের তারাদের সাথে বসে আড্ডা দেব, আবার ভালোবাসার অতল সাগরে ডুব দিয়ে ভেসে উঠব। সারা জীবনের দুঃখ কষ্ট আনন্দের সঙ্গী হব, একসাথে বুড়ো হব। তবুও আমি থাকব এক নারীতে আসক্ত, তোমার হাতে হাত রেখেই পার করে দেব জান জৈবন। বৃদ্ধ হব তুমি আর আমি, কালো চুলগুলো পাকন ধরবে, তবুও কখনো আমি বলবো ভালোবাসা, ভালোবাসি আমি আমার ধলা বুড়িটাকে। বলে রিদিমার গালে হাত রাখলো। রিদিমা অস্ফুট স্বরে ধ্যাত বলে চলে যাচ্ছিল। তখনই অভয় পিছন থেকে রিদিমা টেনে কোলে তুলে নেয়। হাজারো সুগন্ধি ফুলের বিছানার উপর রিদিমাকে শুয়ে দিল। রিদিমার কানের কাছে ফিসফিস করে বলল, আজ চাইলেও পালাতে পারবে না, আমি আবদ্ধ করে নিয়েছি তোমাকে আমার মায়া জালে, যে জাল কেটে যাওয়ার সাধ্য তোমার নেই। রিদিমা মুখ খুলে কিছু বলতে চায়, কিন্তু তার আর বলা হয়ে ওঠে না। রিদিমার মুখের দিকে তাকিয়ে অভয় অদ্ভুত নেশা হয়ে মত্ত হলো। সে রিদিমাকে আরো কাছে টেনে আনলো। এক হাত চলে গেল রিদিমার চুলের মধ্যে, আর এক হাত কামিজ ভেদ করে চলে গেল কোমরে। কোনো কিছু চিন্তা ভাবনা করার অবকাশ পেল না কেউই। রিদিমার পেল ওষ্ঠে ডুবিয়ে দিল নিজের ওষ্ঠদয়। কিছুক্ষণ পর ঠোঁট ছেড়ে মুখের দিকে তাকিয়ে বলল, ইউ আর মাই রিদি, অনলি মাই। বলে সে আবারও অর্ষার ঠোঁটে গভীর চুমু দিল। রিদিমার পৃথিবীর দুলে উঠে মস্তিষ্ক ফাঁকা হয়ে যায়। সব ভুলে গেল দুজনে। রিদিমার চোখের গভীরতায় হারিয়ে ফেলে অভয় নিজেকে। বাধা দেওয়ার কোনো লক্ষণ দেখা গেল না রিদিমার মধ্যে। আর কেনই বা দেবে? এটা যে তার স্বামীর হক, অধিকার, বৈধ সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক তাদের, এখানে তো বাধা দেওয়া চলে না। রিদিমা আবেশে বন্ধ করে ফেলল চোখ জোড়া। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা অশ্রুকণা। মেনে নিল জীবনের প্রথম চুম্বনকে, মেনে নিল তার বৈবাহিক জীবনে প্রথম রাতকে। আঁকড়ে ধরল দুই হাত দিয়ে অভয়কে। সেও থেমে নেই। রুমের লাইট অফ করে দেয়। জাহাজের ভিতরে চাঁদের জ্যোৎস্নার আলো উপচে পড়ছিল। সে আলোকে সাক্ষী রেখে দুইজন মানব দেহ এক হয়ে যায়, পূর্ণতা পায়। একজন প্রেমিকের ভালোবাসা সমাপ্ত। গল্পটির একটা শিক্ষণীয় দিক হচ্ছে, যে মেয়ে যেমন সে তেমন ছেলেই তার জীবন সঙ্গিনী হিসেবে পায়। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।